সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সবার প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আমরা সকলেই ভালো আছি। গাজীরহাট উচ্চ বিদ্যালয় থেকে আজকের এই অনলাইন ক্লাসে আপনাদেরকে সাদর সম্ভাষণ। আমরা সকলেই জানি করোনাকালীন সময়ের এই ক্রান্তিকাল অতিক্রম করতে আমরা সবাই ঘরে বসে আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরই মাঝে তোমাদের এই শিক্ষা ব্যবস্থার ক্ষতিপূরণের খুশি নেওয়ার জন্য সারা দেশব্যাপী অনলাইন ক্লাস চালু রয়েছে। যে অনলাইন ক্লাসগুলো চালু আছে তোমরা নিশ্চয়ই সেগুলো দেখছো এবং সেখান থেকে তোমাদের পাঠ্য বইয়ে যে যে বিষয় সেটি ভালোভাবে রপ্ত করছে এবং আগামীতে ভালো ফলাফলের জন্য তোমাদের যে প্রস্তুতি এটি সুন্দর এবং সার্থকভাবে করছে ইনশাআল্লাহ। আমি গাজীরহাট উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে আবার সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। ক্লাস শুরুতেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক, গাজীরহাট উচ্চ বিদ্যালয়, রংপুর। আমি তোমাদের সামনে আজকে নবম দশম শ্রেণী বাংলা প্রথম পত্র বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসে যাওয়ার আগে আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। বাংলা বিষয়ে আমরা ঘরে বসে থেকেই যদি সাহিত্য বইটি সুন্দর এবং সার্থকভাবে অনুশীলন করে যাই তাহলে বাংলা সবাই সুন্দর এবং ভালোভাবে বুঝতে এবং শিখতে পারব। তারপরেও আমরা চেষ্টা করছি তোমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে যে যে পাঠগুলো বা প্রবন্ধ বিষয়গুলো একটু কঠিন বুঝবার সমস্যা সেগুলো অনলাইনে তোমরা মিট করবে, নিশ্চয়ই সেই ক্লাস থেকে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার হাতে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ঠিক বলেছ, এটি একটি বই। বই আমাদের কি কেউ কি বলতে পারবা? নিশ্চয়ই হ্যাঁ, তোমার উত্তর সঠিক হয়েছে। বই আমাদের প্রকৃত বন্ধু। কারণ সাহিত্য মানুষের জীবন দর্শন, সাহিত্য জাতির দর্পণ। বই এটা সাহিত্যে বা বইয়ে মানুষের জীবন দর্শন এবং মানুষের জীবনাবলীর যা কিছু ঘটনা সব উদ্ধৃত হয়। এখান থেকে আমরা বাস্তব জীবনের অনেক শিক্ষাই লাভ করতে পারি। যেহেতু বই আমাদের প্রকৃত বন্ধু, সেহেতু বই আছে লাইব্রেরি কিংবা বাসায়, বই থাকলেই চলবে না, সেটিকে কি করতে হবে? হ্যাঁ, তুমি ঠিক উত্তর দিয়েছ, সেটি পড়তে হবে, জানতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণে আমার কথা থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি আজকে তোমাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি সেটি হলো একটি প্রবন্ধ। প্রবন্ধটির নাম, হ্যাঁ ঠিক বলছো, প্রবন্ধটির নাম বই পড়া। প্রবন্ধটির নাম বই পড়া। প্রবন্ধটি লিখেছেন কে বা রচয়িতার নাম প্রমোদ চৌধুরী। তাহলে আজকে আমরা যে বিষয় সম্পর্কে জানবো সেটি হলো বই পড়া প্রবন্ধ লিখেছেন প্রমোদ
চৌধুরী। তাহলে আসো আমরা মূল পাঠে যাই। মূল পাঠে যাওয়ার আগেই আমরা একটু লেখক পরিচিতি সম্পর্কে জানব। লেখক পরিচিতি সম্পর্কে জানব। লেখক প্রমোদ চৌধুরী, যার ছদ্মনাম বীরবল। তিনি 1868 খ্রিস্টাব্দে 7 আগস্ট যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস পাবনা জেলার হরিপুর গ্রামে। কোথায়? পৈতৃক নিবাস পাবনা জেলার হরিপুর গ্রামে। তার শিক্ষা জীবন ছিল অসাধারণ কৃতিত্বপূর্ণ। তিনি 1890 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ ডিগ্রি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। এরপরে তিনি বিলেতে যান ব্যারিস্টারি করার জন্য। বিলেতে ব্যারিস্টারি পড়া শেষ করে এসে তিনি ইংরেজি সাহিত্যে অধ্যাপনা শুরু করেন। এরই মধ্যে তিনি সাহিত্য সাধনায় এবং সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। তারই দ্বারা রচিত বাংলা সাহিত্যের বিভিন্ন গ্রন্থের মধ্য থেকে আমরা জানতে পারি তিনি বাংলা সাহিত্যে একটি নতুন ধারা সৃষ্টি করেন, যে ধারাটির নাম গদ্য সাহিত্য। প্রমোদ চৌধুরী রচিত গ্রন্থাবলীগুলোর নাম বীরবলের হালখাতা, রায়াতের কথা, চার ইয়ারির কথা, প্রবন্ধ সংগ্রহ, নীল লোহিত, পদচারণ ইত্যাদি। প্রমোদ চৌধুরী 2রা সেপ্টেম্বর 1964 সালে মৃত্যুবরণ করেন। তাহলে আমরা লেখক পরিচিতি সম্পর্কে জানলাম। তিনি 1868 সালে 7 আগস্ট জন্মগ্রহণ করেন এবং 1964 সালে 2রা সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি জন্মগ্রহণ করেন যশোর জেলায়। তার পিতার বাড়ি ছিল পাবনা জেলার হরিপুর গ্রাম। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ পাস করেন। কত সালে? 1890 সালে। আমরা এই বিষয়গুলো খুব মনোযোগ সহকারে করবো এবং অনুধাবন করার চেষ্টা করব। যে বিষয়গুলো থেকে আমরা জানি যে বহু নির্বাচনী অংশে লেখক পরিচিতির অনেক প্রশ্ন থেকে থাকে। এই অংশটুকু যদি ভালো করে পড়ি তাহলে আমরা সেই বহু নির্বাচনী প্রশ্নের উত্তর নিশ্চয়ই দিতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বই পড়া প্রবন্ধটি সম্পর্কে এখন জানবো। তার আগে জানি এই প্রবন্ধের উল্লেখযোগ্য কিছু তথ্যাবলী। বই পড়া প্রবন্ধটির উৎস কি, মানে প্রবন্ধটি কোথা থেকে সংগৃহীত হয়েছে বা চয়নিত হয়েছে। বই পড়া প্রবন্ধটি লেখকের প্রবন্ধ সংগ্রহ থেকে সংগৃহীত বা নির্বাচিত হয়েছে। বই পড়া প্রবন্ধটি কোন শ্রেণীর প্রবন্ধ? এটি একটি মননশীল শ্রেণীর প্রবন্ধ। কোন শ্রেণীর প্রবন্ধ? মননশীল শ্রেণীর প্রবন্ধ। বই পড়া প্রবন্ধটি কোন ভাষা রীতিতে রচিত? অনেক সময় প্রশ্ন থাকে। আমরা জানি যে বই পড়া প্রবন্ধটি চলিত ভাষা রীতিতে রচিত এবং এই প্রবন্ধের ভাষা অত্যন্ত সাবলীল। এই তথ্যগুলো সবাই মনে রাখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পাঠটা শেষে যা শিখব, বই পড়ার প্রয়োজনীয়তা সম্পর্কে জানবো এবং বর্ণনা করতে পারব। সাহিত্য পাঠে বা সাহিত্য চর্চায় মানসিকতা
করার সম্পর্কে জানব। স্বশিক্ষিত হওয়ার জন্য স্বরূপ বিশ্লেষণ করা যে প্রয়োজন সেটি সম্পর্কে জানব বা শিখব। আমাদের শিক্ষা ব্যবস্থায় যে ত্রুটিপূর্ণতা স্বরূপ রয়েছে তা ব্যাখ্যা করতে পারব। সবশেষে সাহিত্য চর্চার গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। জান সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বই পড়া প্রবন্ধের মূল পাঠে যা আছে আমি তোমাদের সামনে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করছি। এই প্রবন্ধটি লেখক একটি লাইব্রেরির বার্ষিক সভায় উপস্থাপন করেন। আমাদের বর্তমান সমাজে পাঠের যে অনভ্যাস সে কারণটি উল্লেখ করতে গিয়ে তিনি তার কারণ হিসাবে দেখিয়েছেন শিক্ষা ব্যবস্থার ত্রুটি ঘটার জন্য আমাদের বর্তমান পাঠে বা বই পড়ার প্রতি মানুষের অনভ্যাস গড়ে উঠেছে। কারণ এটির কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেছেন আর্থিক অনটন এর কারণে বা অর্থনৈতিক নয় এমন কোনো বিষয় বা এমন কিছু সম্পর্কে এদেশে জানবার আগ্রহটাই অনর্থক বলে বিবেচিত হয়। এজন্য বই পড়ার প্রতি মানুষের অনীহার সৃষ্টি হয়েছে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে লব্ধ শিক্ষা পূর্ণাঙ্গ নয় বলে লেখকের অভিমত। এই ব্যাপারে তিনি বই পড়ার প্রতি তাগিদ দিয়েছেন। কারণ সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত হয়, তাই যথার্থ শিক্ষা অর্জন করতে হলে কিংবা যথার্থ শিক্ষিত হতে হলে আমাদেরকে আমাদের মনের প্রবৃত্তিকে প্রসার ঘটাতে হবে। তার জন্য বই পড়ার অভ্যাস বেশি বেশি করে গড়তে হবে। এজন্য পাশাপাশি লাইব্রেরি প্রতিষ্ঠারও প্রয়োজন রয়েছে বলে লেখকের অভিমত। কারণ আমাদের সমাজে বর্তমানে বাধ্য না হলে কেউ বই পড়তে চায় না। এর কারণ হিসেবে লেখক দেখিয়েছেন যে মানুষ অর্থের পিছনে ছুটে। আজকের শিক্ষা বলি বা মানুষের মানবিকতাই বলি সবকিছু অর্থনৈতিক প্রবৃত্তির দিকে ধাবমান। মানুষ তার মননশীলতায় নিজেকে পরিপুষ্ট বা সার্থক এবং মনুষ্যত্ববোধ নিয়ে একজন সুন্দর মানুষ করবার নিজের প্রয়াস লক্ষ্য করা যায় না। তাই লেখক স্বশিক্ষায় শিক্ষিত হয়ে মনুষ্যত্ববোধকে জাগ্রত করে প্রকৃত মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বই পড়ার প্রতি বিশেষ তাগিদ দিয়েছেন এবং এই বই পড়ার জন্য লাইব্রেরি তৈরির ব্যাপারেও মতামত দিয়েছে। মানুষ তার শারীরিক অসুস্থতা কিংবা চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করে সেটা শরীরের চিকিৎসার জন্য, কিন্তু আমরা বিমানও ভুলে যাই যে মানুষের মনেরও চিকিৎসা করা প্রয়োজন। সেই জন্য লেখকের অভিমত মানুষের স্বাস্থ্যের সেবা করার জন্য যেমন হাসপাতালের প্রয়োজন, তেমনি মনের সেবা বা মনকে সুস্থ সবল রাখার জন্য লাইব্রেরির প্রয়োজন। তাই তিনি হাসপাতাল, স্কুল, কলেজের পাশাপাশি লাইব্রেরির গুরুত্ব অপরিসীম হিসেবে আলোচ্য প্রবন্ধে উল্লেখ করেছে। আমরা প্রবন্ধটি সুন্দর এবং সার্থকভাবে পড়লে আমরা এই প্রবন্ধের বিষয়বস্তু অনুধাবন করতে পারবো, বুঝতে পারবো এবং তা থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয়গুলো সেগুলো সুন্দর এবং সার্থকভাবে শিখব।
প্রিয় শিক্ষার্থী, বই পড়া প্রবন্ধটি পাঠের মধ্যে দিয়ে আমরা আমাদের সত্যিকার অর্থে শিক্ষিত এবং মনুষ্যত্ববোধ জাগ্রত করে স্বদেশ প্রেম, দেশের প্রতি ভালোবাসা এবং প্রকৃত অর্থে একজন স্বশিক্ষিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবো এই প্রত্যাশা। এই পাঠটি যদি আমরা সবাই বা এই প্রবন্ধটি গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে পড়লে এর মধ্যে কিছু কিছু অংশ যেটি কঠিন বাক্য অংশ আছে, হয়তো তোমাদের বুঝবার সমস্যা হতেই পারে। সেজন্য আমি ব্যক্তিগতভাবে তোমাদের বলছি, প্রয়োজনে আমার সঙ্গে ফোনে অথবা আমার নাম্বারে ডায়াল করে তোমরা এই কঠিন অংশগুলো সুন্দরভাবে বুঝে নিতে পারবা। আমি সেই প্রতিশ্রুতি তোমাদেরকে ব্যক্ত করছি। তাও প্রিয় শিক্ষার্থী, এই পাঠে কঠিন অংশগুলোর মধ্যে আমি দু একটি অংশ তোমাদের সামনে উত্থাপন করছি। যেমন ধরো, মানুষের পুরা মনটাই সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্য। একটা অংশে একটা জায়গায় রয়েছে মানুষের পুরা মনটি সাক্ষাৎ পাওয়া যায় একটি সাহিত্য। তার মানে লেখকের এই উক্তিটি পিছনে যৌক্তিকতা হলো যে আমি মানুষ, আমার মনুষ্যত্ববোধ জাগ্রত করলে আমার মনকে জাগাইতে হবে, হৃদয়কে জাগাইতে হবে। সেই হৃদয়ের সাক্ষাৎ বা স্বরূপ পাওয়া যাচ্ছে আমাদের সাহিত্যে পাঠ করলেই আমরা আমাদের মনকে সবল এবং সজীব করতে পারবো। সেই বিষয়টি উনি এই অংশে উল্লেখ করেছেন। পরবর্তী আরেকটি অংশে লেখা আছে যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব। তার মানে সাহিত্য জীবনের এমন একটি দর্পণ যেখানে মানুষকে আনন্দ, মানুষের মনের উৎফুল্লতা, সজীবতা, মানুষকে দিক নির্দেশনা, ভবিষ্যতের চিন্তা চেতনা সব কিছুই শেখায়। সেই সাহিত্য যদি আমরা পাঠ করি তাহলে আমরা কি হব? উজ্জীবিত হব, সজীব থাকব। তাই লেখক বলছে আমরা জাতি হিসেবে অত্যন্ত বই পড়ার প্রতি অনীহা, আমরা নির্জীব জাতি। যারা নির্জীব তারা সজীব, তার মন মানসিকতা সজীব নয়। এই অংশে তাই ব্যাখ্যা করা হয়েছে। এমনি আরও অনেক অংশ আছে, যেমন মনের দাবি রক্ষা করলে আত্মার দাবি রক্ষা করা হয়, মনের দাবি রক্ষা না করলে আত্মার দাবি রক্ষা করা হয় না। যেমন মন বাঁচলেই আত্মা বাঁচবে, এটি বলতে চেয়েছে। এর পাশাপাশি আরও অনেকগুলো বাক্য অংশ আছে, যে বাক্য অংশগুলো আমরা সুন্দর করে পড়বো এবং অর্থবোধক করে বোঝবার চেষ্টা করব। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, স্বাস্থ্য সংক্রমক নয় ব্যাধি সংক্রমক, পাশ করা আর শিক্ষিত হওয়া একই কথা নয়। তারপরে আরো আছে জাতির জ্ঞান ভাণ্ডার শূন্য সে জাতি ধনের ভাণ্ডার ভারীও ভবায়। অর্থাৎ যারা জ্ঞান বিজ্ঞানে বড় তাদের ধন সম্পদ অনেক বেশি হয়, যারা জ্ঞান বিজ্ঞানে ছোট তাদের ধন সম্পদ কম হয়। তাই লেখক মনে করেন যে জ্ঞানের ভাণ্ডার বড় করলে ধনের ভাণ্ডারও অনেক বড় হবে। আশা করি তোমরা পাঠটা সুন্দর করে, প্রবন্ধটি সুন্দর করে ভাষায় পড়লে এই প্রবন্ধের যে কঠিন অংশগুলো আমি একটু আগে আলোচনা করলাম সেগুলো আসবে, নিশ্চয়ই বুঝতে পারবা। আমি পরবর্তী ক্লাসে তোমাদের প্রশ্ন থাকলে আমাকে করবা, আমি তার উত্তর দেব। তো সৈয়দ বই পড়া প্রবন্ধটি সুন্দর এবং সার্থকভাবে ভাষায় পড়বা, বুঝবার চেষ্টা করবা, তার প্রশ্ন অংশে পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। আজকের পাঠে এ পর্যন্তই। এখন আমি তোমাদেরকে এই পাঠের জন্য
একটি বাড়ির কাজ দিচ্ছি, নিশ্চয়ই তোমরা বাসায় সেটি সম্পন্ন করতে হবে। বাড়ির কাজ প্রিয় শিক্ষার্থী, বাড়ির কাজ হিসেবে তোমাদেরকে যে বিষয়টি দিলাম সেটি হলো জাতীয় জীবনে লাইব্রেরির প্রয়োজনীয়তা ও গুরুত্ব বর্ণনা করো। আশা করছি তোমরা প্রবন্ধটি পাঠ করার পরে এই লাইব্রেরি সম্পর্কে জাতীয় জীবনে কতটুকু প্রয়োজন রয়েছে সে বিষয়টি সুন্দরভাবে উত্তর তৈরি করতে পারবা। এটি বাড়ির কাজ হিসেবে যা থাকলো। সুপ্রিয় শিক্ষার্থী, প্রিয় অভিভাবক মণ্ডলী, সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজ আর নয়, আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ। ধন্যবাদ।